বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাহেদা খাতুন, সহকারী শিক্ষক, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রথমেই আমি শ্রদ্ধা এবং সালাম জানাই আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানিত অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে, আমাদের ইনচার্জ বৃন্দ, আমার সহকারী বৃন্দ এবং আমার অভিভাবক বৃন্দদেরকে। আজকে দেখো, তোমাদের আমি পড়াবো অধ্যায় 13, খুব সহজ একটা চ্যাপ্টার। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি, যেমন তোমরা যখন লেখাপড়া করছো, তোমরা খাতা, কলম, পেন্সিল, চেয়ার, টেবিল এগুলো ব্যবহার করছো। আবার জীবন বাঁচানোর জন্য দেখা যাচ্ছে জীবনের তাগিদে আমাদের অক্সিজেন প্রয়োজন, খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন। যে কথাগুলো আমি বললাম, যে উদাহরণগুলো আমি তোমাদের দিলাম, আসলে এই সব কিছু কি হচ্ছে, আমাদের জীবনের কাজে লাগছে, আমাদের উপকার করছে। তাহলে এই যে জিনিসগুলো যেগুলো আমাদের জীবনের কাজে লাগে, আমরা সেই জিনিসগুলো দ্বারা আমরা উপকৃত হই, সেগুলোই হলো সম্পদ। তাহলে বুঝতেই পারছো, আজকে আমি তোমাদের সম্পদ নিয়ে আলোচনা করব, অধ্যায় 13। অধ্যায় 13তে তোমাদের সম্পদের মধ্যে আবার দু ধরনের আছে, একটা প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ। তো তোমাদের চ্যাপ্টারটার নাম হলো প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাথমিক আলোচনায় আমরা বুঝে গেলাম যে সম্পদটা আসলে কি। সম্পদ হলো এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়, অর্থাৎ যেটা উপকার করছে না সেটা আসলে সম্পদ না, যা উপকার করছে সেটাই আসলে সম্পদ। তুমি পরীক্ষা দিতে গেছো, তোমার কাছে কলম নেই, সেই কলমটাই কিন্তু তোমার কাছে, তুমি কলম ছাড়া কি পরীক্ষা দিতে পারবে না। তাহলে ওই মুহূর্তে সেই কলমটাই তোমার সম্পদ, যা তোমার উপকার করছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু ব্যবহার করছি, সেগুলো যখন আমাদের উপকারে আসে, সেটাই হলো সম্পদ। এই সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই চ্যাপ্টারটা অনেক সহজ, মন দিয়ে চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করো। প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ। এর মাঝখানে একটা কথা বলি, তোমরা যে ক্লাসগুলো দেখো, আমি যখন জিজ্ঞেস করি ক্লাসগুলো কি দেখছো, বলো যে হ্যাঁ দেখছি। তো দেখার সময় তোমরা করবে কি, কমেন্টে তোমাদের সেকশনের নাম এটা অবশ্যই উল্লেখ করবে। যেমন কেউ যদি 5 মর্নিং অর্কিডে পড়ে থাকো, লিখবে 5 মর্নিং অর্কিড, নামটা লিখবে, রোলটা লিখবে। ঠিক তেমনি যে সেকশনে আছো সেই সেকশনের নামটা উল্লেখ করলে আমরা বুঝে নেই যে না, আমার এই স্টুডেন্টটা আমার ক্লাসটা দেখছে। তাহলে দেখো, এই যে প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ, এই দুটো সম্পদ আমরা জানলাম। এখন দেখি প্রাকৃতিক সম্পদটা আসলে কি। প্রাকৃতিক সম্পদ সবসময় মনে করবে এটা প্রকৃতি থেকে যেটা পাওয়া যায়, সেটাই হলো প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া যায় এমন সম্পদ যা আমাদের চাহিদা পূরণ করে, সেটাই হলো প্রাকৃতিক সম্পদ। যেমন এখানে গাছপালা, মাটি, পানি, বায়ু ইত্যাদি। এখানে আমাদের কিন্তু খনিজ সম্পদও আছে, জীবাশ্ম জ্বালানি আছে। আমরা যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে শক্তিগুলো পাই, সব কিছু আমরা খাবার খাচ্ছি, এখান থেকে আমরা শক্তি পাচ্ছি। তাহলে এই সব কিছু
আমরা কোথা থেকে পাচ্ছি? আসলে আমরা পাচ্ছি এই প্রাকৃতিক সম্পদ থেকে। এখন দেখো, এই যে প্রাকৃতিক সম্পদটা বললাম, এবার আসি আমরা মানব সৃষ্ট সম্পদে। অর্থাৎ মানুষ যেগুলো সৃষ্টি করে সেটাকেই বলা হয় যে মানব সৃষ্ট সম্পদ। মানুষের তৈরি যে সম্পদগুলো সেটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। যেমন আমাদের খাতা, কলম, চেয়ার, টেবিল, ঘরবাড়ি এগুলো হতে পারে। এবং এই যে সম্পদটা, এটা আসলে কোথা থেকে আসে? এটা আসলে আসে প্রকৃতি থেকে। মানুষ তৈরি করছে, ঠিক আছে, কিন্তু এটার যে উৎস সেটা আসলে প্রকৃতি। তাহলে মানব সৃষ্ট সম্পদটা কোথা থেকে আসছে? প্রকৃতি থেকে আসছে। একটা উদাহরণ দিয়ে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। বালি, বালি কি মানুষ তৈরি করতে পারে? বালি কিন্তু মানুষ তৈরি করতে পারে না। এই বালি থেকে কি হয়? কাঁচ। এই কাঁচ থেকে তৈরি হচ্ছে গ্লাস। এটা মানুষ তৈরি করতে পারছে, কিন্তু এটার উৎসটা কোথায়? প্রকৃতি থেকে, যেটা বালি। তাহলে আমরা কি বলতে পারি? যে মানব সৃষ্ট সম্পদটা প্রকৃতি থেকে আসে। আমি যদি তোমাদের আরেকটা উদাহরণ দেই, দেখো গাছপালা। এখান থেকে কি হচ্ছে? কাঠ। এই কাঠ থেকে আমরা কি তৈরি করতে পারছি? আমরা ঘর বাড়ি, যে দরজা জানালা আছে এগুলো তৈরি করতে পারছি। আমরা আমাদের যে চেয়ার টেবিল আছে, যেখানে বসে তোমরা লেখাপড়া করছো, সেটা তৈরি হচ্ছে। তাহলে আনুষঙ্গিক আসবাবপত্র আছে, খাট আছে, সব কিছু আমাদের কোথা থেকে তৈরি হচ্ছে? কাঠ থেকে। কাঠ কোথা থেকে আসছে? গাছপালা থেকে। তাহলে এই যে চেয়ার টেবিল দরজা জানালা এগুলো মানুষ তৈরি করছে, মানব সৃষ্ট সম্পদ, কিন্তু এটার উৎসটা কোথা থেকে? প্রকৃতি থেকে। তাহলে আমরা এক কথায় বুঝে গেলাম যে মানব সৃষ্ট সম্পদটা আসলে প্রকৃতি থেকে আসে। আর বালি থেকে কি তৈরি হয়? বালি থেকে কাঁচ তৈরি হয়। তাহলে দুটো ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু তোমাদের এখানে চলে আসলো। এরপরে দেখো, এই যে সম্পদটা বললাম, এই সম্পদটার যদি আমরা যত্রতত্র ব্যবহার করি তাহলে কিন্তু এটা মানে উচিত না, বা ফুরিয়ে যাবে। এই যে ফুরিয়ে যাবে কথাটা বললাম, তাহলে এখন বলতে পারো যে কোন সম্পদগুলো আমাদের ফুরিয়ে যাবে আর কোনগুলো আমাদের ফুরাবে না। আমাদের এখানে আছে, আমরা যে সম্পদগুলো ব্যবহার করছি তার মধ্যে দেখো তেল, গ্যাস, কয়লা, এগুলোকে আমরা বলবো অনবায়নযোগ্য সম্পদ। তেল, গ্যাস, কয়লা এগুলোকে আমরা বলবো অনবায়নযোগ্য। এখন বলতে পারো, এই যে অনবায়নযোগ্য সম্পদ এটা আসলে কি? এইটা হলো যে সম্পদটা সীমিত, অর্থাৎ এক সময় না এক সময় এটা শেষ হয়ে যাবে, সেটা আর ফিরে পাওয়া যাবে না, সেটাই হলো অনবায়নযোগ্য সম্পদ। এবং অনবায়নযোগ্য সম্পদের মধ্যে আমাদের তেল, গ্যাস, কয়লা এগুলো রয়েছে। তাহলে অবশ্যই আমাদের এই সম্পদগুলো যখন আমরা ব্যবহার করব তখন এই সম্পদগুলোর প্রতি আমাদের মানবিক হতে হবে। অর্থাৎ আমরা গ্যাসের চুলা আমাদের প্রয়োজন যখন থাকবে আমরা জ্বালাবো, এরপরে আমরা বন্ধ করে দিব। তাহলে আমাদের এভাবে যত্রতত্র ব্যবহার করা আমাদের চলবে না। করলে কি হবে? এক সময় এই সম্পদটা শেষ হয়ে যাবে, সেটা আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য আবার কি করতে হবে? দেখো, এই যে অনবায়নযোগ্য সম্পদের কথাটা বললাম,
অবশ্যই প্রত্যেকটা অনবায়ন। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বিকল্প কিছু আছে। তাহলে দেখো বিকল্প সম্পদগুলো কি কি, যেগুলো আমরা নিমেষেই ব্যবহার করতে পারি। বিকল্প সম্পদ হলো সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত বা পানি, যাই বলো না কেন। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা এইটার বিকল্প হিসাবে আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানি, আমরা এগুলো আমরা মানে বিকল্প সম্পদ হিসেবে আমরা ব্যবহার করব। সূর্যের আলো দেখো সূর্যের আলো থেকে যে সৌর প্যানেলটা তৈরি হচ্ছে সেখান থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। পানির স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এবং এই যে উদাহরণগুলো বললাম এগুলো হলো নবায়নযোগ্য সম্পদ। এই দুটো জিনিস তোমরা মিলাবে না। তোমরা দেখা যাচ্ছে পরীক্ষার সময় বিকল্প সম্পদের নাম বললে তোমরা তেল, গ্যাস, কয়লা লিখে ফেলো, কিন্তু আসলে বিকল্প সম্পদ হচ্ছে এই তিনটা সম্পদ। তাহলে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প সম্পদ হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত ব্যবহার করতে পারি। আবার এই সম্পদগুলোকে আমরা বলতে পারি নবায়নযোগ্য সম্পদ, অর্থাৎ যেগুলো হাজার এটা ব্যবহার করলেও এগুলোর কোনো শেষ নাই। সূর্যের আলোর কোনো শেষ নাই। সূর্যের আলো তুমি যখন ইচ্ছা তখন এটাকে তুমি কাজে লাগিয়ে তুমি এটাকে ব্যবহার করতে পারবে। বায়ু প্রবাহ সব সময় পাওয়া যাচ্ছে, এগুলো ফুরাবে না। পানির স্রোত কখনো এগুলো ফুরোবে না। তাহলে যে সম্পদগুলো আমাদের ফুরিয়ে যাবে সেগুলোর ব্যবহারের প্রতি আমাদের যত্নবান হতে হবে, আর তার বিকল্প হিসাবে আমাদের এই সম্পদগুলো ব্যবহার করতে হবে। এখন দেখো আমরা এগুলোর যথাযথ ব্যবহার করলে আমরা অনেক ধরনের উপকার পেতে পারি। আবার এই যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা পরিবেশ সংরক্ষণও করতে পারবো। দেখা যাবে যে এই সম্পদগুলো তেল, গ্যাস, কয়লা এগুলোর থেকে যতটা পরিবেশ দূষণ হয়, আমরা যদি এই সম্পদগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পরিবেশ দূষণের হারটাও আমরা কমাতে পারবো। তাহলে আমাদের সম্পদও আমাদের বাঁচছে, আবার আমাদের পরিবেশটাও বাঁচছে। আমরা এই সম্পদগুলো, আমাদের যে সম্পদগুলো আছে সেগুলো কি করব, শক্তির ব্যবহার কমিয়ে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির আমরা অতিরিক্ত ব্যবহার করব না। এটাই শক্তির ব্যবহার কমিয়ে। বাতি বিনা কারণে জ্বালিয়ে রাখবো না। তারপরে দেখা যাচ্ছে যে দিনের বেলায় আমরা আলো বা বাতি না জ্বালিয়ে আমরা পর্দা সরিয়ে রাখবো। এগুলোই হলো আমাদের যে উপযুক্ত ব্যবহার। পুনর্ব্যবহার, এই যে কাগজ দেখা যাচ্ছে তোমাদের লেখা শেষ, সেই কাগজটা ফেলে না দিয়ে এই কাগজ থেকে দেখা যায় যে আমরা যদি ঠোঙা ব্যবহার করি, এখনও দেখা যায় অনেক দোকানে যে এই কাগজের তৈরি প্যাকেটে আমরা অনেক কিছু পাই। তাহলে এইগুলো আমরা কি করব, পুনর্ব্যবহার করব, আমরা রিসাইকেল করব। তাহলেই কিন্তু আমরা প্রাকৃতিক, এই যে আমাদের চ্যাপ্টারটা যে প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদের প্রতি আমাদের যথাযথ ব্যবহার হবে। তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে দেই। প্রশ্ন দেখো, সংক্ষেপে প্রশ্নের উত্তর
উত্তরপত্রে লেখো। ঠিক এইভাবেই তোমরা যখন কোশ্চেন পাবে, ছোট প্রশ্নের সময় এই লেখাটাই তোমরা কোশ্চেনের উপরে পাবে। তাহলে সংক্ষেপে প্রশ্নের উত্তরপত্রে লেখো। নাম্বার থাকবে তোমাদের 2 করে। প্রথমটাই আমি দিলাম মানব সৃষ্ট সম্পদ কি? মানব সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে? অনবায়নযোগ্য সম্পদের 3টি বিকল্প সম্পদের নাম লেখো। প্রত্যেকটাই কিন্তু নাম্বার থাকবে 2 করে। এরপরে আসো কাঠামোবদ্ধ প্রশ্ন। তোমরা মেইন বই পড়বে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের বোর্ড বইয়ের মধ্যেই দেয়া আছে। কাঠামোবদ্ধ প্রশ্ন দেখো, ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত? আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা এখনই লিখতে পারবে। তাহলে তোমরা এই যে বড় প্রশ্ন, এই প্রশ্নে আমি এবার 2টি বাক্য 3টি বাক্য এভাবে দিলাম না, 2-3টা হবে না, এখানে তোমাদের 6 নাম্বার। সেই হিসাব করে তোমরা 4-5টা বাক্যে এই অ্যান্সারটা শেষ করবে। তোমাদের বোর্ড আমি যা বলেছি হুবহু সেগুলোই তোমাদের বোর্ড বইয়ের মধ্যে লেখা আছে। বোর্ড বইটা ভালোভাবে পড়বে, সেখানে যতটুকু লেখা আছে আমি যা বলেছি সেটুকু লিখলেই আশা করি তোমরা 6-এর মধ্যে 6 নাম্বার পেয়ে যাবে। তো তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, সবাই বাসায় থাকবে, বাবা মার কথা শুনবে। অনলাইন ক্লাস যতটুকু সময় হবে ঠিক ততটুকু সময় ওই ক্লাসটা মন দিয়ে দেখে তারপরে বাবা মার কাছে মোবাইল ফোনটা ফেরত দিয়ে দিবে। এটা একজন শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমি বিশেষভাবে বলছি, বিনা প্রয়োজনে মোবাইলকে ব্যবহার করবে না। মন দিয়ে লেখাপড়া করবে, আশা করি যত ভালো করবে তার ফলাফল কিন্তু ততটাই ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।